এই হচ্ছে আমাদের একটা রেজিস্টর, এখানে একটা বিন্দু x দিয়ে দিছে, এখানে একটা ব্যাটারি দিছে, এইখানে হচ্ছে একটা রোধ দিছে, এখানে একটা ব্যাটারি দিছে। ওকে, তারপর এখানটাতে এসে কারেন্ট ভাগ হয়ে যাবে, এখানে দুইটা রোধ দিয়ে দিছে, তারপর এইখানে এটা হচ্ছে আমাদের ফিগার 1। এখানে হচ্ছে ব্যাটারি যেটা সেটা ভোল্টেজ হচ্ছে V1, এটা রোধ হচ্ছে R1, এবং এখানে যে কারেন্ট হচ্ছে সেটার নাম ওনারা দিয়ে দিছে I1। আমরা নতুন কিন্তু কিছু নাম দিব, ঠিক আছে, আমরা নতুন কিছু কারেন্টের নাম দিব। তার আগে প্রশ্নে যা যা দিচ্ছে আমরা সেই অনুযায়ী আগে লিখে ফেলি। এখানে ব্যাটারি যেটা সেটা হচ্ছে V2, এখানে কারেন্ট দিচ্ছে এগুলো I2, এখানে রোধ যেটা সেটা হচ্ছে R4, আর এখান থেকে যে কারেন্ট যে রোধটা সেটা হচ্ছে R5। ওকে, এই ছিল আমাদের জিনিসগুলা। তো প্রশ্ন হচ্ছে ফিগার 1 এ বর্তনীতে কারশফের সূত্র দুটি কি রূপ হবে, চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, চিত্রসহ ব্যাখ্যা না, সরি চিত্রসহ দেখাও, অর্থাৎ শুধুমাত্র চিত্র দিলে কিন্তু হয়ে যায়, পর আমরা 1-2 লাইন লিখে দিব, আর কিন্তু কিছু করতে বলে নাই। সো লেটস স্টার্ট। তো সর্বপ্রথম হচ্ছে কারশফের সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমরা জানি বিন্দু লাগে, ঠিক আছে, কেসিএল কেভিএল, এখানে বিন্দু দুটো দিয়ে দিছে। তো কারেন্ট কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেয় নেই, এটা হলো প্রথম কথা। তো আমরা যদি একটু রিয়েল লাইফে একটু সিনারি যদি চিন্তা করে থাকি, আমরা জানি ব্যাটারি কিন্তু দুইটা প্রান্ত থাকে, পজিটিভ এবং নেগেটিভ, এবং ইউ অল অফ গাইস নো দ্যাট ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে সবসময় কারেন্ট বের হয়। অর্থাৎ আমাদের এখানে কিন্তু কারেন্টটা বের হবে এই যে আমরা জানি বড় যে প্রান্ত সেটা থেকে পজিটিভ এবং ছোট যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এটাকে পজিটিভ বলবো, এটাকে নেগেটিভ বলবো, অ্যান্ড আমরা সবাই জানি যে পজিটিভ থেকে কারেন্ট বের হয়, দ্যাটস ওয়াই কারেন্ট এই দিক দিয়ে বের হবে। ওকে, আচ্ছা, আবার এখানে সেম কথা, এখান থেকে কারেন্ট বের হবে, এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হয়েছে এইটা হচ্ছে I1, এবং এই ব্যাটারি থেকে যে কারেন্ট বের হয়েছে এটা কোনো নাম দেয় নাই। আই রিপিট, দ্বিতীয় যে ব্যাটারি এখান থেকে বের হওয়া কারেন্টের কোনো নাম দেয় নাই, কিন্তু এই দুটো মিলিত হয়ে যেটা হয় সেটার আবার নাম দিয়ে দিচ্ছে I2। তার মানে আমাদের এখানে নতুন একটা নাম দিতে হবে। আচ্ছা, এখানে মনে হয় আমার হচ্ছে কি আরেকটা কি রোধ ছিল, আমাদের এখানে আরেকটা রোধ ছিল, আমি রোধটা যদি একটু এঁকে নেই, আমি যদি রোধটা আঁকি তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের এখানে আরেকটা রোধ হবে R3। হ্যাঁ, আমি হচ্ছে R3 একটা রোধ এঁকে নিলাম, এটা হচ্ছে আমাদের Y বিন্দু। তো খেয়াল করে দেখো, আমাদের R1 আছে, তারপরে হচ্ছে R2 আছে, R3 আছে, R4 আছে এবং R5 আছে। এটা হচ্ছে X বিন্দু এবং এটা হচ্ছে Y বিন্দু। আচ্ছা, খেয়াল করে দেখো যে কারেন্টটা হচ্ছে এখানে আমরা I2 লিখবো, এই কারেন্টটা হলো দুইটা কারেন্টের সমষ্টি। মানে কি, মানে হলো এইখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা তো এখানে আসবে, আবার এই কারেন্টটা তো এখানে আসবে, পরে দুটো মিলে গিয়ে এখানে আসবে। তার মানে আমরা একটা কাজ করি, এই R3 রোধের মধ্যে যে কারেন্ট যাচ্ছে আমরা এটা নতুন একটা নাম দিয়ে দিই, এটা নতুন একটা নাম আমরা দিলাম যে I3। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার আমি নাম দিতে পারি I3। বাট কথা হলো ভাইয়া, এটা কি আসলে নতুন নামটা কি প্রয়োজন আছে, সেটা হলো একটা কথা। তো খেয়াল করে দেখো, এখান দিয়ে খেয়াল করে দেখো, এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, খেয়াল করে দেখো তো, I2, এখান দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে, তো এই কারেন্টটা কি দুটো ভাগে ভাগ হচ্ছে না? তো যেহেতু কারেন্ট ডিভাইড হবে, তো আমাদের কারেন্ট ডিভাইড অনুযায়ী আমাদের কারেন্টও নতুন নতুন নাম দিতে হবে। তো R4 দেখে আমি এখানের মধ্যে নাম দিব যে R4 এর মধ্যে দিয়ে I4 পরিমাণ কারেন্ট যাবে, এবং R5 এর মধ্যে দিয়ে I5 পরিমাণ কারেন্ট যাবে। এবং খেয়াল করে দেখো, I4 এবং I5 এর সমষ্টি কিন্তু আমরা I2 আকারে লিখতে পারি, রাইট? আচ্ছা, চলো আমরা লিখে ফেলি। এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম দিব আমরা I4, আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম দিব আমরা I5। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানের ব্যাপারটা, এখানে কি আদৌ এখন প্রয়োজন আছে কিনা একটু খেয়াল করে দেখো, যে এই দিক দিয়ে যে কারেন্টটা হচ্ছে আমাদের পাস হবে বা এখান থেকে যেটা হচ্ছে আমাদের বের হবে, এখানে তো সেম পরিমাণে কারেন্ট ঢুকবে, ঠিক কিনা? তোমরা তো রুলস জানো, একটা ব্যাটারি পজিটিভ থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়, নেগেটিভে তো সেই পরিমাণে কারেন্ট ঢুকে। তার মানে আমরা এইখানে যদি I3 নাম ধরি, এখানে যদি আমরা I3 নাম ধরি, এখানে কি পরিমাণ হবে? I3 তো হবে। আমার কথা কি ক্লিয়ার? কিন্তু এই I2 তে কিন্তু কাহিনী আছে, এই I2 তে কিন্তু শুধুমাত্র এই ব্যাটারির কারেন্ট না, এই I2 তে কিন্তু শুধুমাত্র এই ব্যাটারির কারেন্ট না। ক্লিয়ার? সো এই I2 তে কন্ট্রিবিউশন আসলে কি, এই I2 তে কন্ট্রিবিউশন কিন্তু দুইজনেরই কন্ট্রিবিউশন আছে। সো ব্যাপারটা হলো, আমরা যখন এখানে KCL KVL অ্যাপ্লাই করতে যাব, তখন হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু ধরে ধরে অঙ্কগুলো করতে হবে, যে এই একটা বিন্দু ধরে আমরা অ্যাপ্লাই করব, আবার আমরা আরেকটা বিন্দু ধরে অ্যাপ্লাই করব। ঠিক আছে? আর হচ্ছে আমাদের কিন্তু স্পেসিফিক ভাবে বলে নাই কয়টা KCL অ্যাপ্লাই করতে হবে, কয়টা KVL অ্যাপ্লাই করতে হবে। আমি একটু তোমাদের কমেন্ট দেখি তোমাদের সবকিছু ঠিক আছে কিনা। তোমরা ফ্রেন্ডদেরকে ফ্রাইডে দ্রুত মেনশন দিতে থাকো ফটাফট। আচ্ছা,
আচ্ছা বোর্ড বলতেছে ঘোলা, বোর্ড তো ঘোলা থাকার কথা না, আমি তো পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা আমাকে একটু বলো তো বোর্ড কি ঘোলা? আমাকে একটু বলো, হ্যালো হ্যালো হ্যালো, আমাকে কয়েকজন বলছে বোর্ড নাকি ঘোলা, একটুখানি কাইন্ডলি আরেকবার বলো বোর্ড ঘোলা কিনা। এই ভাই আগে তো ক্লিয়ার দেখা যেতে হবে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত বলো, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত বলে ফেলো। একজন বলছো বোর্ড ঘোলা, আচ্ছা না বাকিটা বলতো ক্লিয়ার আছে। আচ্ছা গুড, ক্লিয়ার থাকলে হয়েছে। আমি একজনের কমেন্ট দেখলাম যে বোর্ড নাকি ঘোলা বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা সামনে আগাই, আমরা যেভাবে আগাতে চাচ্ছিলাম। খেয়াল করে দেখো যে কারেন্টের নামগুলোর ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। এইখান দিয়ে কারেন্ট, এখান দিয়ে কারেন্টগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু স্পেসিফিক ভাবে প্রশ্নে বলে নাই কয়টা কেসিএল লিখতে হবে, কয়টা কেভিএল লিখতে হবে। খেয়াল করে দেখো, যেহেতু আমাদের বলে নাই, আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে বিন্দু আগে ধরবো, লুপ গুনবো, তারপরে অনুযায়ী আমরা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবো। তো চলো আমরা শুরু করি। আপাতত প্রথম একবার ফার্স্ট স্টেপ থেকে শুরু করি, এটা যেহেতু এখন দরকার নেই আমাদের, আমরা প্রথম স্টেপ থেকে আগাই। প্রথম স্টেপ কি, যে ক নাম্বার যে আনসার, আমরা কেসিএল অ্যাপ্লাই করব। তো চলো আগে কেসিএল এর বেসিকটাকে শিখে নিই। কেসিএল এর বেসিক হচ্ছে, মনে করো একটা বিন্দুতে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে। তো ধরা যাক একটা বিন্দুতে I1 পরিমাণ কারেন্ট ঢুকলো, আবার এদিক দিয়ে মনে করো আবার I2 পরিমাণ কারেন্ট বের হলো, আবার এখানে মনে করো I3 পরিমাণ কারেন্ট ঢুকলো, আবার এখানে মনে করো I4 পরিমাণ কারেন্ট ঢুকলো। এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিলাম, এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3। তোমাকে আমি বললাম কি I4 এর মানটা আমাকে বের করে দাও। তো রুলসটা হচ্ছে, কেসিএল এর বেসিক রুলটা হচ্ছে সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যত পরিমাণ কারেন্ট ঢুকবে তত পরিমাণ কারেন্ট বের হবে। ক্লিয়ার? এখন খেয়াল করো, কারেন্ট ঢুকতেছে I1, তাহলে I1 এর আগে একটা পাস দিয়ে নিলাম, যতগুলো ঢুকবে যেগুলো ততগুলো বের হবে, মানে আমরা সমান সমান চিহ্ন দিব, বাম পাশে হচ্ছে যতগুলো ঢুকবে। তো ঢুকতেছে কি I1 ঢুকতেছে, I3 ঢুকতেছে এবং হচ্ছে I4 ঢুকতেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাম পাশটুকু। এবার ডান পাশ হচ্ছে বের হচ্ছে, যেগুলা বের হচ্ছে কি শুধুমাত্র I2। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, I1 এর মান হচ্ছে 1, I3 এর মান হচ্ছে কত 2, তারপরে হচ্ছে I4 এর মান আমরা জানি না, আমি তোমাকে এটা বেরই করতে বলছি। ঠিক আছে, I4 এর মান আমি বের করবো, I2 এর মান হচ্ছে 3। তো এখান থেকে আমরা আরামসে পেয়ে গেলাম I4 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ I4 এর মধ্যে কোনো কারেন্ট আসলে ফ্লোই হচ্ছে না। সো এইটাই হচ্ছে কেসিএল বেসিক রুল, যে যত পরিমাণ কারেন্ট ঢুকবে ইজ ইকুয়াল টু তত পরিমাণ কারেন্ট বের হবে। এখন আমাদের প্রশ্নে দেখতে হবে বিন্দু দিছে কয়টা, আমাদের বিন্দু দিচ্ছে x এবং y বিন্দু। তো যেহেতু প্রশ্নে বলে নাই যে কয়টা সমীকরণ লিখতে হবে, তো তুমি একটা লিখলেও মার্ক পাওয়ার কথা এবং দুইটা লিখলেও তুমি মার্ক পাওয়ার কথা। তোমাদের প্রত্যেকবার অ্যাসাইনমেন্টে একটা ঝামেলা থাকে যে ভাইয়া অমুক লিখছে এইটা, আমি কি লিখবো এটা, ভাইয়া অমুক লিখছে এইটা, আমি কি লিখবো এটা। পুরো ব্যাপারটা হচ্ছে এখানে তুমি কি লিখবা তোমার ব্যাপারের উপর ডিপেন্ডেন্ট। এইখানে আরেকজনের সাথে তোমার আনসার মিলতে হবে এবং তারপরে নাম্বার পাবে, ব্যাপারটা তা না। হতে পারে তোমার একটা ফ্রেন্ড একভাবে লিখছে, সেও মার্ক পাবে, তুমি অন্যভাবে লিখছো, তুমিও মার্ক পাবা। হতে পারে তুমি দুইটা নোটের জন্য দুইটা ইকুয়েশন লিখছো, তুমি মার্ক পাবা, আবার একটা লিখলেও তুমি মার্ক পাবা। কেন? প্রশ্নে তো ভাই বলে নাই কয়টা লিখতে হবে। সো দ্যাটস দ্য ম্যাটার। সো তোমরা কনফিউজড হয়ে না যে এখানে আসলে কয়টা লিখতে হবে। ঠিক আছে, কেসিএল সূত্র থাকলেই হবে এবং কেভিএল সূত্র থাকলেই হবে। তো খেয়াল করে দেখো, আমরা x বিন্দুতে হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করব। তো যেহেতু এই কারেন্টটা আমাদের দিয়ে দিছে, এই কারেন্টটা আসলে কি, যে এইখানে এই কারেন্টটা এবং এই কারেন্টটা সমষ্টি হয়ে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমরা যে কাজটা করব, খেয়াল করে দেখো, এইখানে আসার পরও কিন্তু কাহিনী ঘটবে। এখানে আসার পরে কি কাহিনীটা ঘটবে দেখো, এই I1 যে কারেন্টটা এটার সাথে মিক্সড হয়ে গেছিল, এদিক দিয়ে আবার I1টা চলে যাবে, I1 আবার এদিক দিয়ে চলে যাবে, আর মিক্সড বাদ দিয়ে বাকি যেটা ছিল বাকিটা এদিক দিয়ে আবার চলে যাবে, মানে যে I2টা আবার এদিক দিয়ে চলে আসবে। আমি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝাতে পারছি? আরেকবার বলি, এই ব্যাটারি থেকে তো একটা কারেন্ট বের হচ্ছে। ঠিক আছে, এই কারেন্টটা আমি তোমাদের রাস্তাগুলো ধরে দিই। মনে করো এটা একটা জার্নি, আমাদের গাড়ি আর কি। এই গাড়িটা এখান থেকে জার্নি শুরু হলো, পিপি 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 পিপি, এইটা কিন্তু এদিক দিয়ে যাবে না, এখানে তো একটা ব্যাটারি আছে, এটা এদিক দিয়ে আসবে। এখন এদিকে যখন আসবে, এই কারেন্টটার সাথে এই কারেন্টটা জোড়া লেগে যাবে। তো জোড়া লেগে কি ঘটনা ঘটবে? কেসিএল অ্যাপ্লাই হবে। তো আমরা চলো কেসিএল অ্যাপ্লাই করি। x বিন্দুতে কেসিএল প্রয়োগ করে, ঠিক আছে,
প্রয়োগ করে, আমরা যদি এখানে প্রয়োগ করি কি ঘটনা ঘটবে, প্রয়োগ করলে কি ঘটনা হবে খেয়াল করো, I1 পরিমাণ কারেন্ট ঢুকতেছে, আমরা একটু আগে শিখছি যে পরিমাণ কারেন্ট ঢুকে ইজ ইকুয়াল টু সেই পরিমাণ কারেন্ট বের হয়, তো আমাদের ঢুকতেছে হচ্ছে I1, তাহলে আমরা আগে I1 লিখলাম। তারপরে দেখো এখানে ঢুকতেছে আবার কোনটা, I2, এই যে এইটা সরি I2 টা এই পাশে আমাদের নতুন নাম দিতে হবে, এইখানে রোধের নাম যেহেতু R3 আমি নামও দিচ্ছি I3, ঠিক আছে, তার মানে এখানে আমি কারেন্টের নাম দিলাম I3, তাহলে এখানে I3 হলে এখানেও I3 হবে। ক্লিয়ার? কারণ কি, কারণ হচ্ছে ব্যাটারির মধ্য থেকে যে পরিমাণ কারেন্ট বের হয় সেই পরিমাণ কারেন্ট ঢুকে, এখান থেকে I3 পরিমাণ কারেন্ট বের হয়েছে, সো এদিক দিয়ে I3 পরিমাণে কারেন্ট ঢুকবে। ক্লিয়ার? কিন্তু ওই জোড়া লাগছিল যেটা I1 এর সাথে I3 তো জোড়া লেগে I2 হয়েছিল, তো এখান থেকে যখন বের হবে এখান থেকে তো I2 পরিমাণই বের হবে, কিন্তু এখানে আসার পর I3 টা আলাদা হয়ে যাবে আর হইতেছে I1 টা আলাদা হয়ে যাবে, I1 এই ব্যাটারিতে ঢুকে যাবে আর I3 এই ব্যাটারিতে ঢুকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এক বিন্দুতে দেখতেছি আমাদের ঢুকতেছে কে কে, I1 ঢুকতেছে I3 ঢুকতেছে, তাহলে আমরা কি লিখবো, I1 প্লাস I3 ইজ ইকুয়াল টু হচ্ছে যেটা বের হচ্ছে, তাহলে বের হচ্ছে কোনটা, I2, এটা হচ্ছে I2। শেষ, কেসিএল অ্যাপ্লাই করা আমার শেষ। ওকে, আচ্ছা এখন এইখানটাতে হচ্ছে তোমরা আরেকটা কাজ করতে পারো, ওয়াই বিন্দুতে তোমরা কেসিএলটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কোনো রিস্ক থাকবে না, কারণ আমাদের প্রশ্নে কিন্তু দুইটা বিন্দু দিয়েছে, সো দুইটা বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করে নিলে পুরো ফুল মার্ক পাবা। ওকে, তো চলো আমরা এখন ওয়াই বিন্দুতে কেসিএলটা অ্যাপ্লাই করি। ওয়াই বিন্দুতে কেসিএল প্রয়োগ করে, তো খেয়াল করে দেখো ওয়াই বিন্দুতে কি ঘটনা ঘটতেছে, এখান দিয়ে যে পরিমাণ কারেন্টটা বের হচ্ছে এটা মান তো আমরা জানি, এটা হচ্ছে I2, কারণ এটা তো প্যারালাল ছিল, প্যারালাল হলে কি হয় কারেন্ট ডিভাইড হয়, ডিভাইড হলে তো আবার জোড়াই তো লাগে নাকি, এই যে এখান থেকে কারেন্ট ডিভাইড হয়ে আবার এখানটা জোড়াই লাগছে, তাহলে এখান থেকে কি হবে I2 পরিমাণ কারেন্ট। এখন আমরা ওয়াই বিন্দুতে দেখবো কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে আর কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে, তো আমরা কারেন্ট ঢুকতেছে কে কে, Y2 ঢুকতেছে Y2, আর বের হচ্ছে কে কে, বের হচ্ছে I3 এবং I1, তাহলে আমরা এখানে কি লিখবো, I3 এবং I1, কিন্তু মজার ব্যাপার হলো এইটার এটা তো সেম, দেখছো আমাদের ব্যাপারটা I2 ইজ ইকুয়াল টু I2, I1 প্লাস I3, I1 প্লাস I3, তাহলে ব্যাপারটা কি হলো, দুইটার কি লেখার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, দুইটা ইকুয়েশন সেম হয়ে গেলে আমরা কেন দুই জায়গায় দুইবার নোড অ্যাপ্লাই করব, কারণ কারেন্টটা তো সেম হয়ে গেছে। সো আমি এর জন্য ফার্স্টে বলছিলাম তোমরা যদি একটা ইকুয়েশন লিখো মার্ক পাবা, তোমরা যদি দুটো ইকুয়েশন লিখো তাও মার্ক পাবা, যেহেতু দুটো সেম এসে পড়ছে তুমি চাইলে একটা মুছে দিতে পারো, আর যদি লিখো তাও কোনো সমস্যা নাই, মার্ক পাবা। ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে, দেখো দুই তিন দিন যাক কেউ কেউ বলবে ভাইয়া একটা লিখবো নাকি দুইটা লিখবো, একটা লিখবো নাকি দুইটা লিখবো, আমি কিন্তু কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু দুইটার ইকুয়েশন সেম আসছে সো এখানে আসলে একটা দুইটা কোনো ম্যাটার করবে না। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন চলে যাবো আমাদের কেভিএল এ। তো কেভিএলটা আমি হচ্ছে একটু ডান পাশে বুঝাবো, না এটা আমি মুছে ফেলবো, তুমি একটু কমেন্ট করো বুঝছো কিনা, এটা একটু কমেন্ট করো যে কেভিএলটা ক্লিয়ার কিনা, আমি কেভিএল এ চলে যাব। আমি হচ্ছে কেভিএল এ চলে যাব, তোমরা বুঝছো কিনা একটু দ্রুত ফটাফট বলে ফেলো, ফটাফট বলে ফেলো বুঝছো কিনা। ভাই একটু কথা বলা লাগবে, আমার সাথে একটু কথা বলা লাগবে, হ্যাঁ তাহলে হচ্ছে তো আমি বলতে পারবো। আচ্ছা, রূপা শরফুদ্দিন বলছি ক্লিয়ার, সেতু বলছি একটু আরেকবার বুঝাইতে, রকি বলছে ইয়ো। আচ্ছা আমি একটু আরেকবার বুঝাই, একজন রিকোয়েস্ট করছে আরেকবার বুঝাইতে। সর্বপ্রথম হচ্ছে আমরা শুরু করব হচ্ছে বিন্দুর দিকে তাকাবো, তোমাদের প্রশ্নে দুইটা বিন্দু দিছে, নোড দিছে, বিন্দুর ইংরেজি হচ্ছে নোড, আমরা হচ্ছে সার্কিটের ভাষায় যে পরিমাণ কারেন্ট ঢুকে সেই পরিমাণ কারেন্ট বের হয়। তো এক্স এর মধ্যে খেয়াল করে দেখো I1 পরিমাণ কারেন্ট ঢুকতেছে, এই যে I1 পরিমাণ কারেন্ট ঢুকছে, আবার I3 পরিমাণ কারেন্ট ঢুকতেছে, এই যে ঢুকতেছে, হ্যাঁ নোডে ঢুকতেছে, তাহলে I3 পরিমাণ কারেন্ট ঢুকতেছে, আর বের হচ্ছে কি I2 পরিমাণ, এই যে I2 পরিমাণ কারেন্ট বের হচ্ছে। এবার ওয়াই বিন্দু দেখো, ওয়াই বিন্দুতে যদি আমরা অ্যাপ্লাই করি, ওয়াই বিন্দুতে কেসে যদি অ্যাপ্লাই করি, দেখো ঢুকতেছে কে Y2 ঢুকতেছে, এই যে Y2 ঢুকতেছে, আর বের হচ্ছে কে I3 এবং I1 বের হইতেছে, এই যে I3 এবং I1 বের হচ্ছে। সো আমরা 100% শিওর আমাদের এটা হইছে, কারণ দুইটা ইকুয়েশন মিলে গেছে আর কি। ঠিক আছে, এখন আমরা চলে যাব কেভিএল এ। তো কেভিএল এর ক্ষেত্রে রুলসটা হচ্ছে আসলে কি, যে তোমার যত ভোল্টেজ ড্রপ থাকবে সবকটা সামেশন হচ্ছে 0, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি সামেশন অফ বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সামেশন অফ বি এর দিকে আমরা যাব, তাহলে এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করতে গেলে আমরা জানি লুপ দরকার, কেভিএল এর জন্য লুপ দরকার, তো আমাকে নাম দিতে হবে লুপ 1, লুপ 2, লুপ 3, এভাবে আমাকে নাম দিতে হবে। তো এইখানে আমি একটা লুপ পাচ্ছি, এইটা একটা লুপ, তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দিই, এটা একটা নাম দিয়ে দিলাম লুপ 1। তো চলো আমরা লুপ 1 এর মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি, লুপ 1 এ কেভিএল প্রয়োগ করে। তো কেভিএল এর ক্ষেত্রে বেসিকটা আসলে কি, কেভিএল এর ক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে প্লাস মাইনাস। তো আমি তোমাদের প্লাস মাইনাস একেবারে সহজভাবে বুঝাবো।
রেডি? ঢুকলে যাকে পাবে সে প্লাস। আমি আবারও বলি, কারেন্টের ক্ষেত্রে যখন ঢুকবে, যখন রোধ সে পাবে, রোধের যে প্রান্তটা সে ঢুকার সময় পাচ্ছে সেটা হবে পজিটিভ। ওকে, তো খেয়াল করে দেখো, আমাদের এইখান থেকে তো কারেন্ট বের হইলো, আমি প্রথম ব্যাটারি টার্গেট করলাম, তো এই জায়গাটা কি সে ঢুকতেছে, তাহলে এইটা হবে প্লাস, আমি এখানে নাম দিয়ে দিলাম প্লাস। আর যেখান থেকে বের হচ্ছে এটা কি হবে মাইনাস। একটা রোধের কাজ শেষ। সেম ভাবে এখানে খেয়াল করি যে কারেন্ট এখানে ঢুকতেছে তাহলে এটা প্লাস, আর এখান থেকে বের হচ্ছে তাহলে এটা হবে মাইনাস। এটা তো ব্যাটারি, এটা দেওয়াই আছে। এবার এইটাতে আসো, এটার ক্ষেত্রে এই যে এখানটা ঢুকতেছে তাহলে এটা প্লাস, আর এখান থেকে বের হচ্ছে তাহলে এটা মাইনাস। এবার এটাতে আসো, এই যে এখানে ঢুকতেছে তাহলে এটা প্লাস, এখান থেকে বের হচ্ছে তাহলে মাইনাস। এটাতে আসো, এখানে ঢুকতেছে প্লাস, এখান থেকে বের হচ্ছে মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, আর তো নাই, আর তো কোনো রোধ নাই। তো এখন আমরা এই লুপের মধ্যে কাজ করব, এইটা আমরা বাদ দিব, আপাতত আমরা এটা থেকে দাঁড়াবো না। তো এই লুপের মধ্যে হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি। ইটস জাস্ট লাইক আ জার্নি, একটা জার্নি। হ্যাঁ, সামেশন অফ ভি মানে কি? সামেশন অফ ভি মানে হচ্ছে আমি যত ভোল্টেজ ড্রপ পাবো সব কয়টা আমি যোগ করতে থাকবো। তো তুমি জার্নিটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, চাইলে এখান থেকে শুরু করতে পারো, চাইলে এখান থেকে শুরু করতে পারো, যেখান থেকে শুরু করো না কেন আনসার সেম হবে। তো আমার ইচ্ছা হলো কি আমি এখান থেকে শুরু করব। এখন তুমি হচ্ছে জার্নিটা খেয়াল করো, আমি যাব ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, তুমি চাইলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেতে পারো, সেম আনসারই হয়। আমি সবসময় একটা রুলই ফলো করি, ঘড়ি কাঁটার দিকে। তো ঘড়ি কাঁটার দিক মানে কি? এই যে দেখো, এই যে এই বরাবর। তার মানে আমি যে জার্নিটা করব, আমি ঘুরবো কিভাবে? এই যেভাবে ঘুরবো, মানে ফার্স্ট এইটা নিব, তারপরে এইটা নিব, তারপরে এইটা নিব, তারপরে এটা নিব, তারপরে এটা। এটা মানে কি ঘড়ি কাঁটা যেদিকে ঘুরতেছে সেদিকে আমি ঘুরতেছি না, জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, তো আমার ইচ্ছা হলো আমি এখান থেকে শুরু করব। তো ঘড়ি কাঁটার দিকে যদি আমি ঘুরতে যাই, আমি সর্বপ্রথম কাকে পাচ্ছি? মাইনাস থেকে পাচ্ছি। তাহলে আমি কি করবো? আগে মাইনাস লিখবো। এখন মাইনাস কে? V1, তাহলে আমি এখানে V1 লিখবো। ঠিক আছে? এখন ঘড়ি কাঁটার দিকে যদি আমি যাই, এবার উপরের দিকে আমাকে যেতে হবে। উপরে গেলে আমি R1 রোধ পাচ্ছি। তো R1 রোধে বলছিলাম যে ঢুকার সময় যাকে পাবো তারটা লিখবো। তো ঢুকার সময় আমি প্লাস পাচ্ছি, এখানে ঢুকার সময় আমি মাইনাস পাইছিলাম। এই যে ঘড়ি কাঁটার দিকে যখন যাচ্ছি, ঢুকার সময় নিবা, বাইরটা নিবা না, বাইরটা নিবা না। যদি বাইরটা নাও, সবারটা বাইরটা নিতে হবে। যদি ঢুকারটা নাও, সবার ঢুকারটাই নিতে হবে। আমার কথা ক্লিয়ার? তুমি যদি এরকম কাজ করো, এইটা ঢুকারটা নিলা আর এটা বের হওয়ারটা নিলা, মানে চিহ্ন আর কি, আর এটা ঢুকারটা নিলা, বের হওয়ার নিলা, শেষ, অঙ্ক ভুল। অঙ্ক কারেক্ট হবে যদি সব কয়টাই ঢুকার গুলা নাও অথবা সব কয়টা বের হওয়ার গুলা নাও। তো আমরা যখন এখান থেকে শুরু করতেছি, ঢুকতেছি কে? মাইনাস, এর জন্য মাইনাস দিছি। তারপরে কি? মাইনাস কে? V1, ও তো একটা ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ দিত, তাই না? এই যে ভোল্টেজ, এখন রোধের ক্ষেত্রে তো ভোল্টেজ ড্রপ হয়, তাই ভোল্টেজ ড্রপ যে হবে, ফার্স্টে প্লাস পাচ্ছি আমরা, তাহলে আগে প্লাস লিখবো। ঠিক আছে? তো ভোল্টেজ ড্রপের সূত্র কি? যে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো আমাদের এখানে এই রোধের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা কি করব? I1 লিখবো। এবং রেজিস্ট্যান্সের মান কত? রেজিস্ট্যান্সের মান হচ্ছে R1, তাহলে আমরা এখানে R1 লিখবো। শেষ, এটা কাজ শেষ। এরপর ঘড়ি কাঁটার দিকে যাও, ঘড়ি কাঁটার দিকে যখন তুমি যাবা, কাকে পাবা? R2 কে পাবা। তো R2 যখন তুমি যাচ্ছ, ঢুকার সময় কাকে পাচ্ছ? পজিটিভ কে পাচ্ছ। তাহলে আমরা R2 পজিটিভটা লিখবো। ক্লিয়ার? তাহলে প্লাস দিব, এই যে R2 পজিটিভ। এবং খেয়াল করে দেখো, এখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আসলে মান কত? তার মানটা কিন্তু I1, তাই না? I1 কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে আমরা সামনে লিখে দিব I1। ওকে, এরপর আমি তো এই লুপের মধ্যে আছি। এরপর হচ্ছে আমি এখানে যখন ঢুকতেছি, খেয়াল করে দেখো, আমি প্লাস কে পাচ্ছি। আমি যখন ঢুকতেছি আমি প্লাস কে পাচ্ছি। এটার দিকে আবার তাকাই না, এগুলো কাজ শেষ। আমরা এখন খালি জার্নি করতেছি। ঠিক আছে? জার্নি করতে গিয়ে আমরা কাকে পাচ্ছি? প্লাস কে পাচ্ছি। তো প্লাস লিখবো। তো প্লাস কত পাচ্ছি? প্লাস পাচ্ছি V2, তাহলে আমরা এখানে V2 লিখবো। ওকে, আমাদের জার্নি এখন শেষ হয়নি, আমরা যেখান থেকে শুরু করছি এখানে শেষ করতে হবে। তারপরে আমি ঢুকার সময় কাকে পাচ্ছি? মাইনাস কে পাচ্ছি, তাহলে মাইনাস দিব। মাইনাস কত? এই যে I3 R3, কারণ কি? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো আমাদের কারেন্টের ভ্যালু কত? I3, কারেন্টের ভ্যালু I3 এবং রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R3। খেয়াল করে দেখো, আমরা কিন্তু ঘড়ি কাঁটার দিকে যাচ্ছি, তো ঢুকারটা নিব, ঢুকতেছে মাইনাস পাইছি, সো ইজ ইকুয়াল টু 0। তোমরা অনেকে বুঝতে পারছো? আচ্ছা, গুড, তোমরা অনেকেই বুঝতে পারছো, গুড। আমরা এখন পরবর্তী লুপে চলে যাব। আমাদের পরবর্তী লুপটা কোনটা হবে? এই যে দ্বিতীয় লুপটা। এখন এই লুপটা ভাইয়ারা আমরা কিভাবে লিখতে পারি? এখানে তো আবার কাহিনী আছে, এইভাবে আসবে। খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় লুপটা, এটা আসলে এই যে লুপটা আমি যদি আইডেন্টিফাই করে দেখি, এই যে এটা হবে আমাদের দ্বিতীয় লুপ। ঠিক আছে? তো আমি এখানে নাম দিতে হবে, এই যেভাবে নাম দিয়ে দিলাম লুপ 2। তো আমরা চলো যদি অ্যাপ্লাই করি লুপ 2a, লুপ 2a
তো আমরা আবার আগের মতো জার্নি শুরু করি। তো আমাদের জার্নিটা শুরু করতে পারি আমরা যে কোনো জায়গা থেকে। তো আমরা মনে করো শুরু করলাম, আমি এই ভোল্টেজ থেকে আমি শুরু করলাম। আমি আবারও বলি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো। তো সবসময় ঢোকারটা নিবা, যেখান থেকে শুরু করো ঢোকারটা নিবা। আমরা ঢোকার সময় মাইনাস পাচ্ছি, মাইনাস V2, তার মানে কি লিখবো মাইনাস V2। তারপর ঘড়ি কাটার দিকে যাবা, যাচ্ছ 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 যাচ্ছ। আমি কিন্তু এই যে এইটাকে আমি লুপ ধরতেছি, এই যে এইটাকে আমি লুপ নাম দিচ্ছি। তো আমি একটু ভালো মতো মুচ্ছা দিই, মুচ্ছা সুন্দর করে লিখি বড় করে। এইবার ঠিক আছে, লুপ 2, আর এটা হচ্ছে আমাদের R4। ওকে, খেয়াল করে দেখো আমি এইটা ঢোকারটা নিয়েছি, তার মানে আমার আবার এখানে এসে শেষ করতে হবে। এরপর যাচ্ছি 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 যাচ্ছি, এইখানে আমি ঢোকারটা পজিটিভ পাচ্ছি, তাহলে আমি এখানে পজিটিভ লিখবো। আমাদের এখানে যে কারেন্টটা এই I4 কিন্তু আমি ধরে নিয়েছি, এটা কিন্তু প্রশ্নে দেয় নাই, আমি এটা I4 লিখলাম। আর এখানে যে রোধটা সেটা হচ্ছে R4, তাহলে এখানে আমি কি লিখবো R4 লিখলাম। তারপর আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে যাওয়ার পথে এই দিক দিয়ে যখন আমি যাবো ঘড়ি কাটার দিকে যেহেতু আমি যাচ্ছি, আমি আরেকটা রোধ পাচ্ছি, এটা পজিটিভ পাচ্ছি, ঢোকারটা পজিটিভ, তাহলে পজিটিভ দিব। এখানে আমি কি পাচ্ছি পজিটিভ R3, এবং আমার যে R3 লিখলাম, এবং আমার এখানে যে পরিমাণ কারেন্ট সেটা আমি নাম দিয়েছিলাম I3, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো I3। ঠিক আছে, দেখো আমি আবার এখানে এসে পড়ছি, আমি যেখান থেকে শুরু করছিলাম আমি সেখানে এসে করতে পারছি। সো দ্যাটস ওয়াই আমার এই লুপটা কমপ্লিট হয়ে গেল। তাহলে ইকুয়াল টু 0, মানে কি সামেশন অফ বি ইকুয়াল টু 0। এটা তো সেম ছিল, সামেশন অফ বি ইকুয়াল টু 0, টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0। আমরা এখন চলে যাব লুপ 3 তে। লুপ 3, এখন বলতে পারো ভাইয়া লুপ 3 কোথা থেকে আসলো? এই যে এই পিচ্ছি, এইটাই তো লুপ 3। আমি এটা একটু জুম করে আঁকি, ঠিক আছে? লুপ 3টা আমি জুম করে আঁকি। এই যে খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের লুপ 3, এটা হচ্ছে I5, এখানে হচ্ছে I4, এর রেজিস্ট্যান্স হচ্ছে R5, এর রেজিস্ট্যান্স হচ্ছে R4। ওকে, তো এই লুপটা হচ্ছে আমি আসেই মাত্র দুটো জিনিস, আমি যেখান থেকে শুরু করতে পারি। আমার ইচ্ছা আমি এখান থেকে শুরু করবো। ঢোকার সময় আমি এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। আমি এখানে ঢোকার সময় পজিটিভ পাচ্ছি, সো আমি কি লিখবো প্লাস, কি লিখবো I4 I5 R5। আর এখানে হচ্ছে ঢোকার সময় যেভাবে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে লুপ 3। তোমরা যখন আঁকবা একটু বড় করে আঁকবা, ঠিক আছে? নয়তো ঘিজি হয়ে যাবে। তোমরা যখন আঁকবে একটু বড় করে আঁকো, সার্কিটটা বড় করে আঁকো। তাহলে এখানে কি লিখবা লুপ 3, ঠিক আছে? আমার এখানে জায়গা নাই দেখে আমি আঁকতে পারতেছি না, এর জন্য জুম করে এখানে আঁকতেছি, ঠিক আছে? তো আমি যখন যাচ্ছি আমি মাইনাসকে পাচ্ছি, তো আমি মাইনাস লিখবো। আমার রোধ কত R4, এবং আমার কারেন্ট কত I4, এর মাধ্যমে আমার ক শেষ, ক শেষ, ক শেষ। এখন আমাকে কমেন্টে বলো কে কে বুঝছো, কে কে বুঝছো? আচ্ছা, KVL 100% তোমরা সবাই ভোট দিছো, যে KVL তোমরা সবাই বুঝে ফেলছো, গুড, থামস আপ ফর অল অফ ইউ। আমাদের সে তো বলতেছে R5 এর কি কোনো কাজ নাই। আচ্ছা, আমি যখন ওই লুপটা নিয়েছি তখন তো ভাই R5 এর কোনো কাজ নাই, আমি লুপটাই নিয়েছি। এই যে এইটা লুপ, এইটা আমি লুপ নিছি, এই যেভাবে লুপ নিছি। এখন তুমি বলতে পারো ভাই আপনি কেন এটা লুপ নিলেন? আপনি তো এইভাবেও নিতে পারতেন, এই যে এইভাবেও নিতে পারতেন। হ্যাঁ পারতাম। আমি আবার রিপিট করি, লুপটা যেমন এইটা নিতে হবে কোনো কথা নাই, আমি চাইলে লুপটা এরকমও নিতে পারতাম, এই যে এই লুপটাও আমি নিতে পারতাম। আমার কথা ক্লিয়ার? চাইলে আমি লুপটা এটাও নিতে পারতাম। একটা জিনিস কাহিনী কি খেয়াল করে দেখো, এই দুটো কিন্তু আসলে সমান। এই যে দেখো I4 R4 ইজ ইকুয়াল টু, আমি রূপার প্রশ্ন আনসারটা দিচ্ছি না, রূপা নাকি সে তো সরি ভুলে গেছি, I5 R5। খেয়াল করে দেখো এই দুটো ভ্যালু কিন্তু সেম। তার মানে তুমি যে প্রশ্নটা মাত্র করলাম, তুমি আর আমি যে আনসারটা দিলাম, দেখো আমারটা ভেরিফাই হচ্ছে কিনা, মানে আমার আনসারটা যে কারেক্ট তোমাকে প্রমাণ দেখাচ্ছে। সেটা কিভাবে? আমি তোমাকে বলছি এইভাবে না গিয়ে তুমি চাইলে এইভাবে যেতে পারো। তো চলো আমরা এইভাবে যাই। গেলে কোথায় চেঞ্জ হবে? দেখো এখানে যেটা ছিল এটা তো আসলে এরকমই থাকবে। ওকে, ICR ছিল এখানে, এটা তো কোনো চেঞ্জ হয় না, এটা এখানে থাকবে, শুধু চেঞ্জ হবে এইখানে, তাই না? আমি যদি এইভাবে যাই কি হবে? I5 R5 হবে। তার মানে আমি লিখছিলাম I4 R4 এইভাবে গিয়ে। আর যদি আমি I5 R5 দিয়ে যাই, মানে কি যদি আমি এইভাবে যাই তখন কি হবে? এখানে শুধু I5 R5 হবে। তুমি বলো দুটো তো পরস্পর সমান, তো সমান হলে আমি একটা লিখলেই তো হয়েছে। ক্লিয়ার? এই যে আমি মাত্র প্রমাণ করলাম I4 R4 ইকুয়াল টু I5 R5। সো তুমি এখানে চাইলে I4 R4 লিখতে পারো, আবার তুমি চাইলে I5 R5 লিখতে পারো। আমার কথা ক্লিয়ার? এটা নিয়ে কনফিউজড হবে না। দেখো তোমাদের এক এক বন্ধু এই লুপ দিয়ে লিখছে, আবার কোনো বন্ধু এই লুপ দিয়ে লিখছে, বলবে যে তোরটা ভুল হয়েছে আমারটা ভুল হয় নাই, ঠিক আছে? সো এখানে কনফিউজড হয় না, আসলে দুটোই কারেক্ট, তুমি যেখান দিয়েছো লুপটা নিতে পারো। সো এর মাধ্যমে আমার ক নাম্বারটা সলভ করা শেষ। আমরা এখন খ নাম্বারে চলে যাব। পরিবর্তন করে সংযোগ দিলে ব্যাটারির তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে চিত্র এঁকে দেখাও। কিরূপ পরিবর্তন হবে
চিত্র এঁকে দেখো। আচ্ছা, তার আগে ছোট্ট করে আমার একটু কথা আছে, সেটা হলো তোমরা অনেকে মনে হয় জানো না, তোমাদেরকে একটু বলি। চলতরিতের উপর কিন্তু আমার একেবারে বেসিক থেকে প্রো লেভেলের আমার ক্লাস আছে। আমি আবারও রিপিট করি, চলতরিতের উপর আমার ফ্রি লেকচার আছে। তো আমি ফ্রি লেকচারগুলো আসলে কোথায় নিয়েছিলাম সেটা একটু তোমাদের বলি। তোমরা যারা এই ক্লাসগুলো করো নাই, তোমরা হচ্ছে অবশ্যই করে নিবা, কারণ এখানে আমি শুধু এইচএস স্ট্যান্ডার্ড না, আমি অ্যাডমিশন লেভেলের, বুয়েট লেভেলের, বুয়েট কুয়েট সাস্ট এখানে আসা এবং এর চেয়ে তো আরো টাফ আমি সার্কিট দিয়ে তোমাদেরকে পড়াইছি। তোমরা যারা করো নাই তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। গ্রুপের নাম হচ্ছে চলতরিত প্লাস ভেক্টর ফ্রি কোর্স, এই নামে তোমরা একটা গ্রুপ পাবা, আমি লিঙ্কটা দিয়ে দিব। ওই গ্রুপে যদি, এটা প্রাইভেট গ্রুপ, তোমরা যদি জয়েন করো, ওইখানে দেখবা আমি 2টা চ্যাপ্টার পুরো ফ্রিতে পড়াইছি এবং অ্যাডমিশন লেভেলের, একেবারে বেসিক থেকে অ্যাডমিশন লেভেলে। আমি গ্যারান্টি দিয়ে এখন বলতে পারতেছি যে তোমরা যারা চলতে যত ভালো পারো না কেন, ওই ক্লাসটা যদি তুমি করো, তুমি দেখো সব নতুন নতুন সার্কিট। কারণ কি ভাই, আমি পড়ি ট্রিপলিতে, আমার হচ্ছে ফার্স্ট ইয়ারে কিন্তু চলতরিতের উপর আমাদের অনেক বড় বড় সার্কিট ছিল, যত অ্যাডভান্স লেভেলের সার্কিট ছিল, কিন্তু যেগুলো অ্যাডমিশনে আসতে পারে, বুয়েটে আসতে পারে, আমি সব কটা একত্রিত করছি, করে আমি হচ্ছে এখানে করাইছি। এটার পাশাপাশি আমি উদ্ভাসের যে কনসেপ্ট বুক আছে না, ওইখান থেকে অনেকগুলো অঙ্ক যেটা ছিল সেটা আমি আগে আমাদের উদ্দীপকের চিত্রটা হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপক অনুযায়ী যে চিত্রটা, এটা হচ্ছে চিত্রটা এরকম, এবং পরবর্তীতে আমরা ব্যাটারির চিত্রটা আমরা উল্টাই ফেলবো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আঁকবা না, এটা পরীক্ষার হলে এখানে আঁকবা না, এটা উদ্দীপকেরটা আমি আঁকতেছি আর কি। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। এখান দিয়ে হচ্ছে V1, এটা হচ্ছে প্লাস, এটা ছিল মাইনাস। এখান দিয়ে হচ্ছে R1, এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে R2। এখান দিয়ে হচ্ছে আমাদের ব্যাটারি V2, এটা হচ্ছে X, আর এটা হচ্ছে আমাদের Y। এটা হচ্ছে আমাদের R4, এটা হচ্ছে আমাদের R5, এটা হচ্ছে I2। খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে যে V1 ব্যাটারি প্রান্ত পরিবর্তন করে সংযোগ দিলে তড়িৎ প্রবাহ কিরূপ পরিবর্তন হবে। তো V1 এর প্রান্তটা আমরা উল্টাই দিব। উল্টাই দেওয়া মানে কি, দেখো এইটা আনসার, আমি এখন যেটা আঁকতেছি এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। ঠিক আছে, এখন এটা হচ্ছে ক্ষয়ের আনসার। তো আগে উপরে ছিল প্লাস, নিচে ছিল মাইনাস, এখন নিচে হবে প্লাস, উপরে হবে মাইনাস। এটাই হচ্ছে ব্যাটারিকে জাস্ট উল্টাই দিচ্ছি। তো এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। ক্লিয়ার? এখন তো তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে না, কারণ আমরা রুলস কি জানি, আমরা রুলস জানি কারেন্ট সবসময় প্লাস থেকে বের হয়, তাহলে কারেন্ট তখন এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, এই দিক দিয়ে কারেন্ট যাবে। ওকে, আচ্ছা, এইটার কথা কিন্তু কিছু বলা নাই, তো এটাতে কোনো হাত দিবা না, ওটা যেমন সেমই থাকবে। আচ্ছা, তারপরে এদিক দিয়ে যে কারেন্টটা বের হয়েছে, এই কারেন্টটা আসলে কি ঘটনা ঘটবে, এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে হচ্ছে আমাদের এই চিত্রটা এরকম থাকবে। তার মানে শুধুমাত্র একটা ডিরেকশন চেঞ্জ হবে, আর কিচ্ছুই না, কারণ এটার উপর তো এটা কোনো প্রভাব নেই। আমি চেঞ্জ হব নাকি হব না, এটার উপর আমার অন্য কোনো মানুষের কোনো প্রভাব নেই, মানে অন্য কেউ যাকে আমি চিনি না জানি না, এরকম টাইপের দুইটা ব্যাটারি, তাদের দুইয়ের মধ্যে আসলে কোনো ধরনের সম্পর্ক নাই। তো আমরা বলতে পারি ওকে চেঞ্জ করলে ওর কোনো ধরনের চেঞ্জ হবে না, শুধুমাত্র ওকে চেঞ্জ করলে ওরই পরিবর্তন হবে। ক্লিয়ার? তার মানে এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা বের হবে, এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা বের হবে, আর ওর এখানে যে কারেন্টটা বের হয়েছে এই দিক দিয়ে হচ্ছে সেম পরিমাণ কারেন্ট ঢুকবে। আমরা জানি যে পরিমাণ কারেন্ট বের হয় সেই পরিমাণ কারেন্ট ঢুকে। সো ক্ষয়ের আনসার হবে শুধুমাত্র এতটুকু। ক্লিয়ার? আর এখানে কিন্তু I4 R4 আইনো না, মানে এখানে I4 R5 আনার দরকার নাই, I4 I5 এর আনার দরকার নেই, কারণ এই প্রশ্ন তো ভাই কোনো কেসিএল অ্যাপ্লাই করতে বলে না, কোনো কেভিএল অ্যাপ্লাই করতে পারে নাই, বলে নাই। আমি আগের প্রশ্নে I4 আর I5 তো হুদাহুদি আনিনি, আমি আনছি কেসিএল কেভিএল এর জন্য আনছি। এই প্রশ্নে তো কিচ্ছু বলে নাই, এই প্রশ্নে কি বলছে, খালি চিত্র আঁকতে বলছে। খেয়াল করো, আর কিচ্ছু না, শেষ, এতটুকুই। এই প্রশ্নে খালি ব্যাটারিটা উল্টাই দিচ্ছি আর চিহ্ন এই দুই পাশ দিয়ে দিচ্ছি। এই আমি তোমাদের পোল একটু দেখি, চলতরিতে ফ্রি ক্লাসটি করেছো কিনা। এখানে ভোট দিচ্ছে 10 জন ভোট দিচ্ছে যে করে নাই, এবং 3 জন ভোট দিচ্ছে যে করছে, অর্থাৎ 23% এই ক্লাসগুলো করছে। আমি হচ্ছে আজকে লিঙ্কটা দিয়ে দিব, আজকে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা অবশ্যই গ্রুপটা যুক্ত হবা। ক্লাসগুলো করার পরে আমাকে বললো যে ভাইয়া ক্লাসগুলো কেমন লাগছে, জাস্ট যারা করছে অথবা যে যারা করছে তাদের কাছে জিজ্ঞাসা করো ক্লাসগুলো কেমন লাগছে। ওগুলো সব অ্যাডমিশন লেভেলের ছিল। আমি আবার পরীক্ষাও নিয়েছি, তোমরা চাইলে পরীক্ষাটা দিতে পারো। ওই গ্রুপে আগে যুক্ত হতে হবে, ওই গ্রুপে আগে প্রাইভেট গ্রুপে তোমাদের যুক্ত হতে হবে। সো এরই মাধ্যমে আমাদের খ নাম্বারটা শেষ। খ নাম্বার কোনো অঙ্কই ছিল না, কোনো প্যাচের কিচ্ছু নাই। আমরা এখন গতে চলে যাব। ঠিক আছে, আমাদের গয়ের প্রশ্নটা কি? গয়ের প্রশ্ন হচ্ছে, এবার আরেকটি বর্তনী নিয়ে চিন্তা করা যাক। মনে করো, এটা মানে নতুন একটা উদ্দীপক। মনে করো বর্তনীতে, আমি আবারও বলি, ক শেষ, ক ছিল একটা সার্কিট, আবার গ থেকে আরেকটা সার্কিট। ঠিক আছে, মনে করো বর্তনীতে
একটি বাল্ব, বর্তনীতে একটি বাল্ব দুইটি ব্যাটারির সাথে সংযুক্ত, দুইটি ব্যাটারির সাথে সংযুক্ত রয়েছে। ব্যাটারি দুটির তড়িৎচালক বলের মান, ব্যাটারি দুটি তড়িৎচালক বলের মান 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, বর্তনীর বহিস্থ রোধ 4.5 ওহম। প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তনীটিতে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তুমি একটু ভালো মতো দেখো, এটা আমি চিত্রটা আমাদের আঁকা লাগবে। এটা হচ্ছে আমাদের আচ্ছা ওকে, খেয়াল করো সবাই। বলছে যে মনে করো বর্তনীতে একটি বাল্ব আছে, একটি বাল্ব দুইটি ব্যাটারির সাথে সংযুক্ত। তাহলে আমাদের আছে কি কি সেটা আমরা দেখবো। আমাদের বাল্ব আছে, দুটা ব্যাটারি আছে, তারপরে কি কি আছে, ব্যাটারি দুটি তড়িৎচালক বলের মান হলো 12 ভোল্ট। তো আমাদের দুটা ব্যাটারি যেহেতু আছে, সো প্রত্যেকটার ভোল্টেজ হবে 12, এবং অভ্যন্তরীণ রোধ থেকে 0.5, তারপরে আর কি বলছে বহিস্থ রোধ থেকে 4.5। তো আমাদের কি কি বের করতে বলছে, বর্তনীতে শ্রেণী সংযোগ যদি আমরা দেই, শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। মানে আমরা পুরো সার্কিটটা যে আমরা ঘটনা ঘটবো পুরোটা সিরিজে হবে, পুরো সার্কিটটা সিরিজে হবে। তো সিরিজের সার্কিট মানে কি তোমরা জানো যে আমরা নরমালি আগে কি করবো, আমরা আগে বাল্বটা আঁকবো, ঠিক আছে, এরপর আমরা কি করবো, দুটা ব্যাটারি আঁকবো। তো আমরা যদি ব্যাটারি যদি আঁকি, তোমরা ব্যাটারি জানো দেখতে যে এরকম হবে, এই যে দুইটা ব্যাটারি আঁকতে বলছে, তো এই যে দুইটা আমি আঁকে নিলাম। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া আপনি কেন প্লাসের পরে মাইনাস আঁকলেন? প্রশ্নে কিছু বলে নাই। তোমাদেরকে আজকে কিছু রুলস বলি, যদি প্রশ্নে কিছু না বললে থাকে যে দুইটা ব্যাটারি কিভাবে কানেক্টেড, তখন তোমরা এইভাবে ধরবা, মানে একটার পরে একটা। তোমরা ছোটকালে অনেক খেলছি, আমি অন্তত খেলছি পেন্সিল ব্যাটারি নিয়ে। পেন্সিল ব্যাটারি এখানে মাথায় একটু গোলা থাকে, আর এখানটা হচ্ছে এইভাবে থাকে। তো তুমি দুইটা পেন্সিল ব্যাটারি যদি পরপর যদি যুক্ত করো, পরপর যুক্ত করা মানে কি, পরপর যুক্ত করা মানে হলো এটা প্লাস এটা মাইনাসের সাথে, এইটা প্লাস এটা মাইনাসের সাথে কানেক্টেড করা। এটা সবসময় মাথায় রাখবা। যদি প্রশ্নে কিছু না বলে দেয়, আমাদের কিন্তু প্রশ্নে বলে নাই যে দুইটা ব্যাটারি প্লাসের সাথে কি মাইনাস যুক্ত করবো নাকি প্লাসের সাথে প্লাস যুক্ত করবো, প্রশ্নে কিছু বলে নাই। পরও বলছে যে দুইটি ব্যাটারির সাথে, এরকম দুইটা ব্যাটারি বলো, তিনটা ব্যাটারি বলো, তিনটা ব্যাটারি বললে এইভাবে দিলা, মানে কি প্লাসের সাথে মাইনাস, চারটা ব্যাটারি বললে প্লাসের সাথে মাইনাস। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। প্রশ্নে কিছু না বলে দিলে প্লাসের সাথে মাইনাস কানেক্ট করতে হয়। আচ্ছা, এখন আসো আমরা তো কানেক্ট করলাম, এখন প্রত্যেকটা ভ্যালু আমরা লিখি। এখানে ভ্যালুগুলো হচ্ছে 12 ভোল্ট করে, অর্থাৎ এইখানের যে ভ্যালু ই, এইটা যদি 12 ভোল্ট হয়, এইখানেও ভ্যালুটা ইটা কত হবে, 12 ভোল্ট। এটা প্রশ্ন বলে দিচ্ছে। এবং অভ্যন্তরীণ রোধের মান কিন্তু দিয়ে দিচ্ছে 0.5 করে। এটার অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল 0.5, আর এটার অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল 0.5 ওহম। সো আমাদের দুইটা ব্যাটারি লেখা শেষ। এখন বলছে এক্সটার্নাল একটা আমাদের রেজিস্ট্যান্স আছে, বহিস্থ রোধ, যেটা বড় হাতের আর, এটার মানটা দিয়ে দিচ্ছে কত, 4.5। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এক্সটার্নাল সে আমাদের, আর আমাদের বাল্বটা আঁকতে হবে। মনে করো আমি যে বাল্বটা এঁকে দিলাম, দেখো বাল্বের সিম্বল কিরকম, এই যে এরকম করে এঁকে দিতে পারো। এটা হচ্ছে আমাদের বাল্ব। এই যে বাল্ব দুইটা ব্যাটারির সাথে কানেক্টেড, এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, আর বহিস্থ রোধটা দিয়েছে। বহিস্থ রোধ মানে কি, বাহিরে যে রোধটা থাকে, এই যে এরকম, এই যে শেষ, আমাদের সার্কিট আঁকা শেষ। তোমরা অবশ্যই সার্কিট আঁকতে হবে, সার্কিট অবশ্যই আঁকতে হবে। তো বহিস্থ রোধ যেটা নাম দিলাম আর ইকুয়াল টু 4.5 ওহম। তার মানে সার্কিট আঁকা শেষ। আমরা এখন যে কাজ করব, বর্তনীতে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আমাদের নির্ণয় করতে হবে, কারেন্ট নির্ণয় করতে হবে। তো কারেন্ট নির্ণয় করা তো খুবই ইজি। আমরা কি করব, আগে টোটাল ভোল্টেজ নির্ণয় করব, টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। এখানে লিখবা, এখানে মোট টোটাল ভোল্টেজটা আমাদের দরকার, ঠিক আছে। মোট বিভব ভি, এটার মানটা আসলে কত হবে, এইখানের ভোল্টেজটা আমাদের দেখতে হবে। তুমি এখানে ভালো হয় তড়িৎচালক বল লিখবা, তড়িৎচালক বল লিখবা, ঠিক আছে। কেন, ই তো আমরা ভিটা লিখি না, আমরা এই তো
তড়িৎচালক বলকে আমরা ই দিয়ে লিখি, ই এর মানটা কত হবে? তোমরা জানো প্লাসের সাথে যদি আমরা মাইনাস যুক্ত করি তখন ভোল্টেজ দুটো যোগ হয়, এটা কিন্তু রুলস জানো। প্লাসের সাথে মাইনাস যুক্ত করলে ভোল্টেজ দুটো যোগ হয়, এটা রিজনটাকে, এটা রিজনের তো ব্যাখ্যাটা দিতে পারবো। ব্যাখ্যাটা হচ্ছে একটা ব্যাটারি প্লাস মানে কি ওইখানে পজিটিভ আধান বেশি, আর মাইনাস মানে কি ওইখানে নেগেটিভ আধান বেশি। আচ্ছা, আর এইখানে খেয়াল করে দেখো একটা প্রান্তে অনেক বেশি পজিটিভ আছে, আরেকটা প্রান্তে অনেক বেশি নেগেটিভ আছে, তাহলে কি তাদের মধ্যে পার্থক্যটা কি বাইরে যাবে না? ঠান্ডা মাথায় চিন্তা করো, ধরো তোমার কাছে +5 আছে এবং তোমার কাছে +3 আছে, তোমাকে যদি বলি তুমি বিভব পার্থক্য বের করে দাও, এদের মধ্যে পার্থক্যটা কত? মাত্র কত? +2 হবে। কিন্তু যদি +5 আর -3 থাকে তখন এদের মধ্যে পার্থক্য কত? +8 হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? তার মানে এইটা দ্বারা আমরা বুঝতে পারছি যদি প্লাস প্লাস কানেক্ট থাকে তখন আমরা কি করি? বিয়োগ করি। প্লাস মানে একই পোলারিটি যদি যুক্ত থাকে আমরা খেয়াল করে দেখো তো এই দুটো আসলে কি হবে? যোগ হবে। আমরা জানি ব্যাটারি পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে যোগ থাকলে, কানেক্টেড থাকলে তখন সেটা যোগ হয়। মানে কি? এই মনে করো একটা ব্যাটারি, হ্যাঁ এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, আর এটা প্লাস এটা মাইনাস, তখন ব্যাটারি এইটা মাইনাসের সাথে প্লাস কানেক্টেড, তো মাইনাসের সাথে প্লাস কানেক্ট থাকলে তখন কি হয়? ব্যাটারির ভোল্টেজ দুটো যোগ হয়। কেন যোগ হয়? এটা কারণ হচ্ছে এদের মধ্যে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে যায়, এক পাশে পজিটিভ বাইরে যায় মানে বেশি, আরেক পাশে পজিটিভটা আরেক পাশে নেগেটিভটা হইতেছে বেশি, মানে দুই পাশে এক পাশে পজিটিভ বেশি আরেক পাশে নেগেটিভ বেশি। মানে কি? মনে করো +8 +5 বিয়োগ করলে কত হয়? +3 হয়। কিন্তু +8 -5 বিয়োগ করলে কত হয়? +13 হয়। যেহেতু বাইরে গেছে না, এর জন্য নেগেটিভ থাকলে কি হবে? জাস্ট এই দুইটা আমরা যোগ করে ফেলবো, যে 8 আর 5 যোগ করছি, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, -5 আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে 8 আর 5 যোগ হবে। এখানেও সেম কাহিনী, 12 আর 12 যোগ হবে, তো 12 12 যোগ হলে কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের নেট পুরোপুরি ঠিক আছে। এখন দেখতেছি 24 ভোল্ট আমাদের টোটাল ভোল্টেজ। এখন টোটাল রেজিস্ট্যান্সটা দেখতে হবে। মোট রোধ, তো আমাদের মোট রোধটা আসলে কত? খেয়াল করে দেখো আমাদের মোট রোধ কিন্তু এখানে 3টা রোধ, 1টা 2টা 3টা, সবাই সিরিজে আছে, এখানে কিন্তু প্যারালাল নাই। এটা প্রশ্ন পড়ো বর্তনীতি শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কত? তো আমরা সব কটাকে আমরা সিরিজে কানেক্ট করছি, যেহেতু আমরা সিরিজে কানেক্ট করে ফেলছি তো আমরা রোধটাও ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। আর ইকুইভ্যালেন্ট লিখে দিবা। ইকুইভ্যালেন্ট কি লিখবা? এটা হচ্ছে আমাদের আর, তারপর যোগ, এটাও কি আমাদের আর, তারপর যোগ, এটা কি আমাদের বড় হাতের আর, তারপর যোগ দিয়ে দিবা। তাহলে কত? 0.5 যোগ 0.5 যোগ 4.5 এবং পাশে ব্রেকেট দিয়ে একটা ওহম লিখে দিবা। তাহলে কত হলো? 0.5 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 4.5 যোগ করলে 5.5 ওহম হয়। এখন যদি আমরা কারেন্ট বের করতে যাই যে তড়িৎ প্রবাহ, তাহলে কি হবে? আমরা তড়িৎ প্রবাহ I কি জানি? যে E ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। তো E এর মান হচ্ছে 24 আর হচ্ছে 5.5। তো আমরা যদি ক্যালকুলেটরে বসাই আমাদের আনসারটা বের হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের এতটুকু। তো হচ্ছে এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। তোমরা এতটুকু বুঝছো কিনা ফটাফট বলে ফেলো। 4.364 আসবে, 4.364 এটা আনসার আসবে, 4.364 এত অ্যাম্পিয়ার। বুঝছো কিনা ফটাফট বলো, আমি নেক্সট প্রশ্নে চলে যাই। জাস্ট কিছুই না, সব কটা খালি সিরিজ করে নর্মাল রুলসে ফেলে দিছে। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে? আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে? যে বর্তনীর বাল্বটির, মানে আগের বর্তনীর কথা বলছি, একটু যেটা আসছে, অভ্যন্তরীণ রোধ আর হলে ব্যাটারির শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন বাল্বটি বেশি উজ্জ্বল হবে? আমি প্রশ্নটা মধ্যে লিখে দেই। বর্তনীর এটা হচ্ছে ঘ নাম্বার, বাল্বটির অভ্যন্তরীণ রোধ আর হলে ব্যাটারির শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ব্যাটারির বলছে, ব্যাটারির শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি বলছে? কোন বাল্বটি উজ্জ্বল হবে? কোন বাল্বটি উজ্জ্বল ক্ষেত্রে বাল্বটি, আচ্ছা কোন বাল্ব বলে না, বাল্ব তো আসলে একটাই। আমি হচ্ছে ভাষাগত যদি ঠিকভাবে আরেকবার লিখি, কোন ক্ষেত্রে, হ্যাঁ সমবায়ের কোন ক্ষেত্রে
কোন ক্ষেত্রে বাল্বটি উজ্জ্বল হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, চলো আমরা সার্কিটটা আরেকবার আঁকি। আমাদের সার্কিটে আসলে যেটা ছিল সেগুলো যদি আমরা আরেকবার আঁকি, আমাদের কি ছিল, মানে আমাদের দুই রকম করতে হবে। একটা হচ্ছে গিয়ে আমরা সিরিজ করবো, ব্যাটারি দুটো সিরিজ দিব। এই যে এইটা যদি আমরা আঁকি, আমাদের যে বাল্ব ব্যাটারি দুটো একটু আগে সিরিজে রাখছিলাম, তাই না? তো যদি আমরা ব্যাটারি সিরিজে রাখি তখন আমরা তো কারেন্টটা বের করে রাখছিলাম। এখানে খেয়াল করো, বর্তনী বাল্বটির অভ্যন্তরীণ রোধ আর হলে ব্যাটারি শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোনটি উজ্জ্বল হবে, আমরা কিন্তু শ্রেণীটা বের করে রাখছি, একটু আগে বের করলাম, কারেন্ট বের করে রাখছি, ওখান থেকে পাওয়ারটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে এইভাবে লিখবা সিরিজের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে, সিরিজের ক্ষেত্রে কি আমরা তো কারেন্ট বের করে রাখছি, এরপর লিখবো যে গ হতে পাই। ঠিক আছে, দেখি নেট ঠিক আছে কিনা, হ্যাঁ নেট ঠিক আছে। তো হচ্ছে এভাবে যদি আমরা কানেক্ট করি, খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের এক্সটার্নাল, এটাই তো আমাদের সিরিজ নাকি? আচ্ছা, তো এটার ক্ষেত্রে তো আমরা কারেন্টটা জানি যে এখানে কি পরিমাণ কারেন্ট গেছে এটা আমরা জানি, একটু আগে আমরা বের করছি। গ হতে কারেন্টটা জানি কত ছিল, আমি ভুলে গেলাম, 4 পয়েন্ট কত জানি, 4.364 ছিল, 4.364 এত অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এখন আমরা এখান থেকে উজ্জ্বল মানে কি, যার পাওয়ার বেশি হবে সে বেশি উজ্জ্বল হবে। তাহলে আমরা অতএব সিরিজের ক্ষেত্রে ক্ষমতা, সিরিজের ক্ষেত্রে ক্ষমতাটা আমরা বের করবো। এখন আমরা কিন্তু বাল্বের রোধ কিন্তু জানি না, প্রশ্নে বাল্বের রোধ দেয় নাই। ঠিক আছে, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, তো সিরিজের ক্ষেত্রে ক্ষমতার সূত্র কি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এখন আরটা হইতেছে কিন্তু ওই আর না, আরটা কিন্তু এই আর না, আর কিন্তু এই আর না, আর হইতেছে বাল্বের রোধ। তো বাল্বের রোধ ভাই আমরা জানি না, আমরা ধরে নিব যেমন আছে বাল্ব ইংরেজি কি বি, ছোট হাতের বি, আমরা তাহলে নিচে একটা আর বি লিখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, কারণ আই এর মানটা আমরা বসাই দিই, কত হবে 4.364 এর হোল স্কয়ার ইনটু আর বি। হ্যাঁ, আমি আবারও বলি বাল্বের রোধ কিন্তু আমরা জানি না, তো তোমাদের স্টুডেন্টদের মধ্যে আবার একটা কনফিউশন তৈরি হবে, অনেকে আর ওয়ান এটা লিখবে, দেখো এটা লিখবে অনেকে। ঠিক আছে, তাহলে 4.364 কে আমি স্কোয়ার করে দিলাম, আমার আসতে আছে 19.044। তাইলে আমাদের এটা কত আসবে, 19.044 আর বি। খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা ক্ষমতা বের করছি, তো এটা সিরিজের জন্য দেখো পি এস লিখলাম, এবং ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এখানে একটা ওয়াট লিখে দিবা। ঠিক আছে, একটু দূরে লিখে দাও, দূরে ওয়াট লিখে দাও। এই মাধ্যমে আমাদের সিরিজেরটা শেষ। এবার আমরা প্যারালালে আসি, যদি এটা হচ্ছে যদি সিরিজে থাকে, ওকে, যদি প্যারালালে থাকে কি হবে, যে বাল্ব তো থাকবে, এই যে দুটো ব্যাটারি এখন প্যারালাল হয়ে যাবে, দুটা ব্যাটারি প্যারালাল হয়ে গেল, আর এখানে বহিস্থ রোধটা থাকবে। তো বহিস্থ রোধ আর ইকুয়াল টু জানি কত ছিল, হ্যাঁ আমি যদি ভ্যালুগুলো আরেকবার লিখি, কারণ আমাকে নতুন করে আবার অঙ্ক করা লাগবে। আমাদের বহিস্থ রোধ আর ছিল 4.5 ওহম, এটা ছিল আমাদের বাল্ব, এখান থেকে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে আমাদের নতুন কারেন্ট, আগে একটা কারেন্ট ছিল, এটা আমি নাম দিয়েছিলাম আই, পরেরটা নাম দিবে আই প্রাইম। আর এখানে যে আমাদের ই ছিল ওগুলো তো আগের মতোই থাকবে, এর মান হচ্ছে 12 ভোল্ট আর আর এর মান হচ্ছে 0.5 ওহম। ওকে, তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো সেম ভাবে আমরা করব, বাট আমরা এখন প্যারালালের জন্য করব। তো আমরা জানি সমান্তরালে থাকলে, তোমরা আশা করি বোর্ডে পুরো ফুল দেখতে পাচ্ছ, তো আমরা জানি কি সমান্তরালে থাকলে কি হয়, থাকলে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স দুটো কি হবে, প্যারালালের সূত্র হবে। তো প্যারালালের সূত্র তোমরা জানো যে আরপি সমান সমান উপরে গুণফল নিচে যোগফল, উপরে গুণফল নিচে যোগফল। তোমরা চাইলে এভাবে করতে পারো, আর না করে তুমি ডাইরেক্ট দুইটা ভালো করে দিতে পারো। আমরা যদি সম রোধ থাকলে অর্ধেক হয়ে যায় খালি, তাহলে আমরা কি লিখতে পারি, 0.25 লিখতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের সমান্তরালে থাকলে এই দুইটা, সেটা ছোট হাতের আর দিয়ে লেখা উচিত, ছোট হাতের আরপি। ঠিক আছে, এখন আমাদের বড় হাতের আর এর সাথে সিরিজে থাকবে, এটার সাথে তো কিছু চেঞ্জ করতে বলে নাই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, আগের অঙ্কের মতো, আগের অঙ্কে যেমন আই বের করছিলাম না, এই অঙ্কে সেম ভাবে আই বের করতে হবে। তাহলে এই অঙ্কে আমরা কি লিখবো, মোট তড়িৎচালক বল, মোট তড়িৎচালক বল। আগের অঙ্কে তড়িৎচালক বল ধরে কি যোগ করছিলাম না, এখন কিন্তু যোগ করবা না, মনে রাখবা প্যারালালে থাকলে তড়িৎচালক বল চেঞ্জ হয় না, প্যারালালে থাকলে তড়িৎচালক বল সেম থাকে। খেয়াল করে দেখো, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তে এখানে ই এর মান 12 ভোল্টের মিনিং কি, মিনিং হচ্ছে এই যে এই প্রান্ত এদিক দিয়ে যদি আমরা যাই, এখানে বিভব পার্থক্যটা হবে 12। আবার এইখানে ই এর মান 12 মানে কি, এদিক দিয়ে গেল 12। সো প্যারালালে থাকলে কখনো বিভব পার্থক্য চেঞ্জ হয় না, বা সেম থাকে, এটা মনে রাখবা, মাথায় ঢুকে ফেলো। আগে তো সিরিজ ছিল দেখে যোগ হয়েছে, মনে রাখবা ব্যাটারির ক্ষেত্রে সিরিজ হলে যোগ হয়, আর ব্যাটারির ক্ষেত্রে প্যারালাল হইলে
যে মানটা প্রশ্নে দিয়ে দেয় ওইটাই হয়, মানে চেঞ্জ হয় না বা আনচেঞ্জ থাকে। তাহলে আমাদের চালক বল ই এর মানটা কত হবে? ই এর মান হবে 12 ভোল্ট। তাহলে আমরা চাইলে এখান থেকে ইজিলি আমরা বের করে ফেলতে পারি। কি বের করতে পারি? আই বের করতে পারি। অতএব তড়িৎ প্রবাহ আই প্রাইম নাম দিবা। তো আমরা জানি ই ডিভাইডেড বাই কি হবে? আর প্লাস আর পি। এখন কি বলতো ভাই এই আর থেকে পাইলেন, এই যে এইটা, তাহলে আমাদের ই এর মান হবে গিয়ে 12, বড় হাতের আর এর মান হবে গিয়ে 12, ঠিক আছে? বড় হাতের আর এর মান কত? 4.5 প্লাস আর আর পি মানে 0.25। আমি আর করলাম না, ক্যালকুলেটর করে নিও। তারপরে হচ্ছে পি প্যারালাল, এটা কি হবে? আই স্কয়ার, হ্যাঁ। তারপর এখানে কি হবে? আর বি বাল্বের, আর এখানে প্রাইম দিয়ে নিবা, ঠিক আছে? তো আই প্রাইম এটা হচ্ছে তুমি ভ্যালুটা বসাবা, বসায় কি আর বি পাবা। এখন তুমি দেখবে এই দুটোর মধ্যে কে বড়, মানে এই মানটা বড় হবে নাকি এই মানটা বড় হবে। আমি এটা ক্যালকুলেট করেই ফেলি, তাহলে তোমাদের ডিসিশনটা দিয়ে দিতে পারবো আসলে কে বড়, ঠিক আছে? আমি যদি ক্যালকুলেটর মানটা বসাই দিই, কত হবে? উপরে হবে গিয়ে 12, উপরে হবে 12 আর নিচে হবে গিয়ে কত? নিচে হবে 4.5 যোগ 4.5 যোগ এখানে কত আসছে? 2.26, এটা আমার আসতেছে 2.526 এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে কি লিখবা? 2.526 এর হোল স্কয়ার, ঠিক আছে? এটা যদি আমি হোল স্কয়ার করে দিই, 2.526 এর হোল স্কয়ার, আমার নেট ঠিক আছে 6.38। তাহলে তো আমার অঙ্ক হয়ে গেল। দেখো 6.38 আর বি এত ওয়াট। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের পি এস গ্রেটার দেন পিপি। সো আমাদের আনসার আমরা পেয়ে গেলাম। আমাদের আনসার হচ্ছে যদি আমরা সিরিজে রাখি আমাদের বেশি পরিমাণ হবে। ক্লিয়ার? আমরা আমাদের অঙ্কের আনসার পেয়ে গেলাম। সিরিজে রাখলে আমাদের কারেন্টটা বেশি। ওকে, হ্যালো এভরিওয়ান, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা আসলে কি, যে 19 নম্বর যে প্রশ্নটা বলছে যে কোন শর্তে ব্যাটারির দুই রকম সমবায়ের ক্ষেত্রে, ব্যাটারির দুই রকম সমবায় কোনটা কোনটা আমরা আগের প্রশ্নে দেখে আসছি। একটা সিরিজ ছিল, একটা প্যারালাল ছিল। দুই রকম সমবায়ের ক্ষেত্রে বাল্বটি একই রকম উজ্জ্বলতা দিবে, তার মানে আমাদের দুই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা সেম থাকবে। এখন আমাদের অ্যানালাইসিস করবো আমরা দুই ক্ষেত্রে পাওয়ার অ্যানালাইসিসের শর্তটা আসলে কি হবে। সিরিজের ক্ষেত্রে আমরা যদি কল্পনা করে থাকি যে সিরিজের ক্ষেত্রে, তো সিরিজের ক্ষেত্রে আমরা যে পাওয়ারটা আমরা লিখবো, ওই পাওয়ারটা লিখতে গেলে আমাদের আগে কারেন্ট বের করতে হয়, ঠিক কিনা? তো আমরা কারেন্টটা যদি বের করতে চাই, এখানে যে কারেন্টটা, এটা আমি নাম দিলাম সাপোজ মনে I1, সিরিজের জন্য যে কারেন্ট। তো আমরা কারেন্টটা আসলে কীভাবে বের করি? আমরা জানি টোটাল যে আমাদের ভোল্টেজ থাকে, সে টোটাল ভোল্টেজটা আমাদের লিখতে হয়। আমাদের এখানে টোটাল ভোল্টেজটা কি খেয়াল করো, এটা হচ্ছে কি ই, এটা হচ্ছে কি ই। আমি আগের অঙ্কে সেটা মান বসাইছিলাম 12 ভোল্ট 12 ভোল্ট। এই অঙ্কে আমি দরকার হলে মান বসালাম না, তোমাদের পুরোটা বোঝানোর জন্য আর কি। তাহলে আমি ই লিখলাম, কিন্তু এখানে ই কয়টা? দুইটা না? ওই যে তোমাদের বলছিলাম না, দুইটা আসলে যোগ হবে। তো ই দুইটা যোগ করার যে কথা, দুইটা গুণ করা তো একই কথা, তাই না? যেহেতু সেম মান হওয়ার কারণে আমরা এই কাজটা করতে পারতেছি। তো ই দুইটা যোগ করা আর হচ্ছে আমরা দুই দিয়ে গুণ করা তো একই কথা, কারণ দুইটা তো সেম মান। তাহলে আমরা এখানে কি দিয়ে গুণ করতে পারি? এন দিয়ে গুণ করতে পারি। তো এন এর মান কত? 2। এখানে আসলে এন দ্বারা বোঝাচ্ছি যতগুলো ব্যাটারি আছে, ঠিক আছে? আমি একটা সমীকরণ দাঁড় করাবো, দেখতে আমি মানগুলো বসাচ্ছি না। এরপরে নিচের দিকে আসো, নিচে যদি থাকে তখন আমরা কি দেখি? আমরা দেখি যে আমাদের টোটাল কত সংখ্যক ব্যাটারি আছে, তত সংখ্যকই তো অবধি রোধ থাকবে, তাই না? যতগুলো ই ততগুলোই তো ছোটদের আর। তাহলে আমরা বলতে পারি আমাদের আর কয়টা? এন আর। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি কেন এন আর লিখলেন? মনে করো একটু আগে আমরা আর ইকুইভ্যালেন্ট যখন করছিলাম আগের অঙ্কে, তখন কি লিখছিলাম? আর প্লাস আর লিখছিলাম না? মনে করো দেখো 0.5 4.5 যোগ করছিলাম না? এটা মানেই তো এন আর। দুইটা দেখা 2R, তিনটা হলে 3R, চারটা হলে 4R। তাহলে এন সংখ্যক যদি ব্যাটারি থাকে তাহলে কি হবে? এন আর। এর জন্য নিচে হচ্ছে এন আর। আর এটার সাথে কিন্তু বড়তার আরটা কিন্তু সিরিজে থাকবে। সো চাইলে তোমরা একটা ফর্মুলা আকারে মুখস্থ করে ফেলতে পারো, তোমাদের সকল বই আছে যে সিরিজের ক্ষেত্রে কারেন্টের সূত্র হলো NE ডিভাইডেড বাই NR প্লাস আর। এবার এখানটাতে আসো, এখানের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমাদের প্যারালালের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে আমরা I2 জন্য আমরা আসবো। তো I2 এটা আমি নাম দিলাম I2। খেয়াল করে দেখো, তো এইখানে কিন্তু আমরা ভ্যালু বসে কিন্তু আমরা একটা মান বের করতে পারি। চলো আমরা আগে মানটা বের করে নিই। এটা তো অ্যানালিসিস করলাম আমরা, চলো মানটাও যদি বের করে নিই তাহলে দেখি কত হয়। তো এন এর মান হইতেছে 2 আর ই এর মান হইতেছে 12। তাহলে 12 দুগুণ 24।
তাহলে n ইন্টু ছোট হাতের r 2 ইন্টু 0.5 প্লাস 4.5। আমরা যদি ভ্যালুগুলো বসাই আমাদের এখানে আসবে 24 আর এখানে আসবে কত 1 আর 4.5 মানে 5.5। তো আমরা যদি এটা দশমিক থেকে না রেখে যদি ভগ্নাংশে রাখি তাহলে কত হয় 5.5 কে কি লেখা যায় 55/10, তাহলে উপরে চলে গেলে 240/55। এটা আসলে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, 5 দিয়ে কাটাকাটি করলে আসলে কত হয় নিচে হয় 11 উপরে হয় 40 আর এটা 48। সো আর কাটাকাটি করা যাচ্ছে না, আমি ভগ্নাংশ আকারে রাখতে চাচ্ছিলাম। সো 48/11 আমি আনতে পারলাম। পরে আই2 ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, প্যারালাল যদি আমরা রাখি উপরে কিন্তু আসলে একটা ই থাকে, সো একটা ই থাকবে আর নিচে কি হবে খেয়াল করে দেখো এই দুইটা আবার প্যারালাল হবে। তো আমরা জানি সমমান থাকলে প্যারালালে কি হয় n/r হয়ে যায়, তাই না? সমমান থাকলে না সেটা ভাগ আকারে চলে যায় 8টা এবং এটার সাথে আমরা 8 যোগ আকার লিখবো। তাহলে খেয়াল করে দেখো তো এইটা যদি আমরা লসাগু করি, খেয়াল করে এটা হচ্ছে মনে মনে 1 আছে, যদি আমরা লসাগু করি কি হয় আর এখানে n প্লাস n আর উপরে চলে হলো ই। এইখানটাতে উল্টা লিখে ফেলছি যে আমরা মানে যত সংখ্যক আমাদের থাকে ওকে। এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী সার্কিটে চলে যাব। আমরা প্যারালালটার জন্য আমরা কি বলতে পারি, ধরে নিই এখানে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো এটা বেসিকটা আসলে কি উপরে হবে টোটাল ভোল্টেজ। তো এখানে টোটাল ভোল্টেজটা কি আমি আগের অঙ্কে বুঝাই ফেলছিলাম যে যদি সমমানের যদি ব্যাটারি যদি প্যারালাল থাকে তাহলে আসলে কি হয় সবগুলোর মধ্যে আসলে সেম ভোল্টেজ থাকে। তাহলে আমরা যে উপরে যে টোটাল ভোল্টেজটা হবে সেটা আসলে ই হবে, আর নিচে কি হবে খেয়াল করে দেখো আমাদের n সংখ্যক যদি আমাদের ব্যাটারি প্যারালালে থাকে তাহলে n সংখ্যক অভ্যন্তরীণ রোধ প্যারালালে আছে। তাহলে আমরা জানি যদি দুইটা অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে তাদের প্যারালাল করলে কি হবে r/2, যদি 3টা থাকে তাহলে r/3, যদি 4টা থাকে r/4। তাহলে n সংখ্যক থাকলে সেটাকে আমরা কি বলতে পারি r/n। এটার সাথে কিন্তু 8টা কিন্তু সিরিজে আছে, কারণ আর নিয়ে কিন্তু কোনো কিছু বলে নাই, এটা সিরিজেই থাকবে কারণ এটা হচ্ছে বহির যে রোধটা আর কি। তাহলে আমরা এখান থেকে লসাগু করতে পারি, লসাগু করে টোরে আমরা কি পাই আর এই যে আর এর নিচে মনে মনে 1 ধরো, তাহলে নিচে n r প্লাস n r আর উপরে কি চলে যাবে n e। খেয়াল করে দেখো n e ডিভাইডেড বাই r প্লাস n r। এই ইকুয়েশনের দিকে তাকাও আর এই ইকুয়েশনের দিকে তাকাও, খেয়াল করে দেখো। তো আমাদের বলছে কি যে উজ্জ্বলতা সেম হইতে হবে। তো আমরা যদি পাওয়ার যদি সেম হইতে হয় তাহলে আগে কারেন্ট সেম হইতে হবে, কারণ আমি তো এই আর ওর নিজস্ব একটা রোধ আছে, হ্যাঁ এটা কি আর বি, এটার মান কিন্তু দেয় নাই প্রশ্নে। আর বি এর মানটা দুই ক্ষেত্রে কিন্তু ফিক্সড, আর বি এর মান তো চেঞ্জ হয় নাই, আমি তো বাল্বও চেঞ্জ করি নাই। তো আমরা জানি উজ্জ্বলতা মানে কি আমাদের পাওয়ার বের করতে হবে। তো সিরিজের ক্ষেত্রে আমরা পাওয়ার ধরলাম P1 সমান কি হবে, আমরা জানি P = I²R, তাহলে কি হবে I1² RB, ঠিক আছে? এটা হচ্ছে সিরিজের জন্য। আর প্যারালালের জন্য কি হবে P2 = I2² RB। ওকে, এখন যেহেতু দুই ক্ষেত্রে RB সেম, সো এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন কারেন্ট, যে I1 এবং I2 আর I2 যদি সমান হয় তাইলে তো হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে এই দুইটা সমান হওয়ার কন্ডিশনটা কি, I1 এবং I2 এর সমান হওয়ার কন্ডিশনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? চলো আমরা এখন কন্ডিশনটা বের করি। তো তাহলে আমি এগুলো মুছে ফেলি। এখানে যে মানটা বের হলো কারেন্টটা তুমি চাইলে দেখা নিতে পারো, আবার না দেখালেও কোনো সমস্যা নাই। আমরা কি করব, I1 = I2 হলে কি লিখতে পারি যে এই যে এখান থেকে আমরা বলতে পারি উভয় ক্ষেত্রে কি হবে ক্ষমতা সমান হবে। এরপর লিখে ফেলো অতএব I1 = I2, ভ্যালুগুলো বসাই দাও NE ডিভাইডেড বাই NR প্লাস R, ঠিক আছে? = হবে আমাদের এইটা। তো এইখান থেকে আমরা যে কাজ করব যে এখানে আমাদের কাটাকাটি যাবে, তো আমরা যদি কোনাকুনি গুণ করি NR প্লাস NR = NR প্লাস R, এটা থাকতেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কমন নিব। তো যদি আমরা কমন নিই, খেয়াল করো এখানে ছোট হাতের R আর এখানে ছোট হাতের NR, এখানে বড় হাতের R, এখানে NR। তো আমরা যদি R কমন নিই তাহলে কি থাকে 1 - n, আর এখানেও যদি R কমন নিই কি থাকে 1 - n। সো আমরা কিন্তু আমাদের কন্ডিশনটা পেয়ে যাচ্ছি। R = R হলে আমরা এটা পাবো। এগুলো তো সব লিখবা, এগুলো পরীক্ষার খাতা সব লিখবা। আর ওইখানে একটু ওই যে মান বের করলাম না, ওটা না বের করলেও কোনো সমস্যা নাই, মান বের করে দেখাইতে বলে নেই। ওনারা বলছে যে একই রকম উজ্জ্বলতা হবে কোন কন্ডিশনে, তো আমি কন্ডিশন তো বের করে ফেললাম। সো তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। বলবা যে এখানে উভয় ক্ষেত্রে বাল্বের রোধ সমান হয়, বা উভয় ক্ষেত্রে একই বাল্ব থাকার কারণে এভাবে লিখব, উভয় ক্ষেত্রে একই বাল্ব থাকায়
বাল্বের রোধ সমান, বাল্বের রোধ সমান, ঠিক আছে। তাই তড়িৎ প্রবাহ এর উপর উজ্জ্বলতা নির্ভর করে, ঠিক আছে। এই লাইনটা লিখবো। তো তড়িৎ প্রবাহ যেহেতু আমরা I1 I2 সমান ধরছিলাম, কারণ আমাদের P1 P2 সমান হইতে হবে, সুতরাং R ইকুয়াল টু R হলে কি হবে, I1 ইজ ইকুয়াল টু I2 হবে, ফলে P1 ইজ ইকুয়াল টু P2 হবে। শেষ। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। যদি প্রবাহ মাত্রা 25% হ্রাস পায়, তো প্রবাহ মাত্রা 25% যদি হ্রাস পায় তাহলে বাতিটির উজ্জ্বলতা, এখন বাতিটি বলতে কি বলতেছে, উদ্দীপকেরটা বলছে। উদ্দীপকেরটা কিন্তু প্যারালাল বলেন, উদ্দীপক কিন্তু সিরিজেরটাই, ভালো মতো খেয়াল করে। উদ্দীপক মানে কি, উদ্দীপকে কিন্তু এইটা ছিল, এই যে বাতি, তারপরে হচ্ছে এই যে সিরিজের, এইটা ছিল আমাদের উদ্দীপক। তোমরা অনেকে আবার প্যারালালটাও দেখা যাবে বের করে ফেলছে, ঠিক আছে। এখানে আমাদের ই, এখানে আমাদের ই, এখানে আমাদের আর আর আর। তো বলছে যে যদি প্রবাহ মাত্রা 25% হ্রাস পায় তাহলে আমি আদি প্রবাহ মাত্রা এইভাবে লিখি, আদি প্রবাহকে আমি মনে মনে আই ধরলাম, হ্যাঁ। আদি ক্ষমতাকে আমি কি ধরবো, পি ধরবো, ঠিক আছে। এখন প্রবাহ মাত্রা 25% হ্রাস পাওয়া মানে কি, প্রবাহ তাহলে আদি ক্ষমতা পি করলে কি হবে, I স্কোয়ার আর বি, যেখানে আর বি গুলো কি হবে, বাল্বের রোধ, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, প্রবাহ 25% হ্রাস পেলে নতুন প্রবাহ কি লিখবা, নতুন প্রবাহ। তো নতুন প্রবাহকে আমরা I প্রাইম নাম দিতে পারি। তো I প্রাইম সমান কি হবে, 25% হ্রাস পাইছে মানে কি 100%, 100 মাইনাস 25%, তাই না, ইন্টু I, আগে যা ছিল তার 75% এখন, ওকে। তো 75% আছে মানে কি 0. আগের এখানে একটা I দিবা, 0.75 I, মানে তার মানে আমাদের নতুন কারেন্ট হচ্ছে এত। তাহলে নতুন ক্ষমতা কত হবে, নতুন ক্ষমতা সমান কি হবে, ওই যে I প্রাইম স্কোয়ার ইন্টু আর বি তো চেঞ্জ হবে না, তাহলে 0.75 I এর হোল স্কোয়ার ইন্টু আর বি। তো এটা এখন ক্যালকুলেটার আমরা বসাবো। যদি আমরা ক্যালকুলেটার বসাই, আমি একটু ক্যালকুলেটার বসানোর পর ভ্যালুটা আমি পাইলাম 0.5625 ইন্টু I স্কোয়ার আর। তো I স্কোয়ার আর বি এটা আসলে কিন্তু আমাদের কিসের মান, এটা আমাদের পি এর মান না, তাহলে আমরা এখানটা লিখে ফেলতে পারি 0.5625 এত পি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু আসলে পেয়ে গেলাম, আমাদের নতুন ক্ষমতা পেয়ে গেলাম। আমাদের নতুন ক্ষমতা, আদি ক্ষমতা যা ছিল আমরা আমাদের নতুন ক্ষমতা পেয়ে গেলাম। তাহলে নতুন ক্ষমতা কত পার্সেন্ট হ্রাস পাইছে সেটা আমরা এখন বের করব। পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই, অতএব শতকরা হ্রাস পায় সমান কি হবে, আগে যা ছিল, খেয়াল করে দেখো আমরা সবসময় তুলনা করি আগে যেটা থাকে। তো আগে ছিল পি, আচ্ছা, তো এখন আগে ছিল হলো পি আর এখন হলো পি প্রাইম। তাহলে আমরা যদি বসায় দিই যে নতুন ক্ষমতাকে পি প্রাইম নাম দাও, তাহলে কি হবে, আগে ছিল পি আর এখন হলো কত 0.5625 পি ডিভাইডেড বাই পি। তাহলে আমরা যদি উপর থেকে যদি আমরা পি কমন নেই তাহলে কত হবে, 1 থেকে যদি আমরা 5625 বিয়োগ করি তাহলে কত হয়, এখানে 5 হাতে থেকে 1 3 7 হাতে থেকে 1 7 3 হাতে থেকে 1 4, তাহলে কত হবে 0.4375 পি আসবে, ঠিক আছে। পি কাটাকাটি যাবে, এখানে পাশে 100% থাকবে। তো আনসার হবে 43.75%। তো আশা করি আমি তোমাদেরকে পুরোপুরি বুঝাইতে পারছি যে আসলে কীভাবে আমি পুরো ঘটনা ঘটালাম। তো আমাদের অঙ্ক এখানে শেষ। আশা করি তোমরা পুরো অ্যাসাইনমেন্টটা পুরো বুঝে তুলে নিবা, ঠিক আছে। এবং সর্বশেষ এসে যে জিনিসটা বলতে চাই যে তোমাদের কিন্তু চলতরিতের উপরে কিন্তু আমার ফ্রি ক্লাস আছে। তো তোমরা ফ্রি ক্লাসগুলো অবশ্যই করে নিবা। এবং এটার পাশাপাশি যদি কারো মনে হয় যে তোমাদের ফিজিক্সে খুবই দুর্বলতা রয়ে গেছে, তোমাদের একটা পার্সোনাল মেন্টরশিপ প্রয়োজন, তাহলে তোমরা কিন্তু ফিজিক্সে বেচ দুর্নিবারে ভর্তি হতে পারো। তো এই কোর্স কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু দুর্দান্ত গতিতে আমরা আগাচ্ছি। এই কোর্সে কিন্তু আমরা জয়কুলি, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এগুলো সলভ করতেছি। তো যদি ইন্টারেস্টেড থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে দেখে নাও, এখানে আমি লিখে দিচ্ছি ভর্তি হওয়ার লিঙ্ক। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ।